হাই, আজকে পড়াচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল সিরিজে ইলেকট্রন অ্যাফিনিটি নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি? সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হোয়েন অ্যাড অফ অ্যান ইলেকট্রন অফ অ্যান নিউট্রাল আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। মানে কি, একটা ইলেকট্রন অ্যাড করব একটা অ্যাটমের মধ্যে। তাহলে বলো, আগের ক্লাসে বলেছি যে মহাবিশ্বের রুলটা কি, সেটা কেউ দিলে কেউ নেবে কিছু পরিমাণ। তাহলে আমি ইলেকট্রনটাকে কি করব বল দেখি, অ্যাটমটাকে গিভ করব। তাহলে এনার্জি কি হবে বল, এনার্জি রিলিজড হবে। ঠিক আছে, তাহলে এনার্জি রিলিজ মানে এনার্জি রিলিজ, তার মানে ডেল্টা এইচ কি নেগেটিভ। তার মানে এটা কি এক্সোথার্মিক রিয়াকশান। আচ্ছা, যে যত এনার্জি রিলিজ করবে তাহলে সে তত তাড়াতাড়ি ইলেকট্রন গেইন করবে। তাহলে ডেল্টা এইচ ভ্যালু যত মোর নেগেটিভ হবে, মোর নেগেটিভ, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুও মোর হবে। কি বুঝতে পারলি কিনা বল? কারণ সে যত তাড়াতাড়ি যত বেশি এনার্জি ছাড়বে তত বেশি ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে। তাহলে তার ডেল্টা এইচ নেগেটিভ। তাহলে চারটা অ্যাটম দেওয়া থাকবে, তার ডেল্টা এইচ ভ্যালু দেখবি আর মোর নেগেটিভ ভ্যালুটা দেখবি, দিলে বেরিয়ে পড়বে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে। ইলেকট্রন অ্যাফিনিটি একটা হচ্ছে অ্যাট্রাক্ট পাওয়ার, মানে ইলেকট্রনটাকে নিজের দিকে টানার প্রবণতা। 2 নম্বর হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল। এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, আচ্ছা, এই দুটো যদি কারোর পুরো একই হয়ে যায়, মানে দুটো ভ্যালু পুরো ম্যাচ করে যায়, তাহলে তার ইলেকট্রন অ্যাফিনিটি হবে মোর। মানে যার একটা পাওয়ারও বেশি, ভ্যাকেন্ট অরবিটালও আছে, তার ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে বল, মোর। কি বুঝতে পারলি কিনা বল? বুঝলাম। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট কি, সাকসেসিভ। সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি সেটা হচ্ছে কি, ধরো একটা এলিমেন্ট, সেখান থেকে একটা ইলেকট্রন খাওয়ালাম, তৈরি হলো এটা মাইনাস, এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি 1। আচ্ছা, এই মাইনাসকে আবার একটা ইলেকট্রন খাওয়ালাম, সেটা হচ্ছে এই -2, ইলেকট্রন অ্যাফিনিটি 2। আবার এইটাকে আর একটা ইলেকট্রন খাওয়ালাম, তাহলে এটা হবে 3, ইলেকট্রন অ্যাফিনিটি 3। আচ্ছা, এক্ষুনি বললে এলাম ডেল্টা এইচ কী হয় বল, তাহলে এর ডেল্টা এইচ কী হবে, নেগেটিভ। কিন্তু একই মেটালের তার সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটিগুলো সব পজিটিভ হয়ে যাবে। ডেল্টা এইচ কী হবে বল দেখি, পজিটিভ, ডেল্টা এইচ পজিটিভ। কেন হলো, কোশ্চেনটা এরকম আসে কেন? তার কারণ হচ্ছে দেখো, একটা ইলেকট্রন যখন সে নিয়ে নিচ্ছে, পরের আবার একটা ইলেকট্রন যখন নেবে না, নিজের মধ্যে ঝগড়া লেগে যাবে, যে বলবে না না আমি নেবো না নেবো না। তাহলে তাকে ওইটাকে জোর করে দিতে হবে। তাহলে জোর করে দিতে গেলে একটা এনার্জি ওর মধ্যে পুশ করাতে হয়, আর সেই এনার্জিটা অনেক বেশি হয়ে যায়। এই কারণে ডেল্টা এইচটা বেশি। কি বোঝা গেল? এই জন্য সাকসেসিভ এনার্জি। আচ্ছা, দেখে নাও তাহলে। তাহলে এর দুটো প্লাস হয়ে যাওয়ার কারণ তাহলে দেখে নিলে, এটা হচ্ছে সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ঠিক আছে, বুঝলাম। হয়েছে? ঠিক আছে, এবার দেখে নাও কারা কারা এক্সোথার্মিক হয়, ঠিক আছে, আর কারা কারা এন্ডোথার্মিক হয়। ঠিক আছে, আচ্ছা, এন্ডোথার্মিক মানে হচ্ছে হিট অ্যাবজর্ব করবে, এক্সো মানে হিট রিলিজ করবে। তাহলে এন্ডোথার্মিক হয় বেরিলিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং সব ইনার্ট গ্যাস এবং অ্যানায়নের, এগুলো সব হয় এন্ডোথার্মিক। আর এক্সোথার্মিক কারা হয়, ক্যাটায়ন অ্যান্ড অল
নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম এক্সেপ্ট এইগুলো হয়েছে, এগুলো বাদে আর সব হবে এক্সোথার্মিক ইন নেচার। ঠিক আছে, তাহলে এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এরপরে দেখো ট্রেন্ড। ঠিক আছে, লেফট টু রাইট, তাহলে লেফট টু রাইট গেলে সাইজ কমবে, তাহলে সাইজ কম হলে ইলেকট্রন অ্যাফিনিটিও কী হবে বলে দেখি বেড়ে যাবে। তা কেন? সাইজ কম হলে ক্যাটায়নের পাওয়ার বেশি থাকবে, সাইজ ছোটো মানে সে অপরের কাছ থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে আনবে। ঠিক আছে, অপরের কাছ থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে, তাহলে সাইজ ছোটো হলে আবার এটাও জানবে সাইজ ছোটো হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়ে যাবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে নিজের দিকে ইলেকট্রন টানবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে কী হবে? ইনক্রিজ হবে। তাহলে এইটা বলো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে কিভাবে চেক করবো এর? তাহলে চেক করার নিয়ম হচ্ছে 1 নম্বর, যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের ইলেকট্রন অ্যাফিনিটি লো মানে নিয়ারলি ইকুয়াল টু 0। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে NS1 অলওয়েজ গ্রেটার দেন NP1, মানে NS1 এর থেকে NP1 এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। তাহলে এগুলো চেক করো, এটা হচ্ছে 2s1, এটা কি 2s2, এটা কি 2s2 2p1, এটা কত 2s2 2p2, এটা কত 2s2 2p3, এটা কত 2s2 2p4, এটা কত 2s2 2p5, এটা হচ্ছে 2s2 2p6। তাহলে দেখো এই সব থেকে বেশি স্টেবল হয়ে গেল, তাহলে এর হবে সব থেকে কম। তারপরে দেখো এটা হচ্ছে হাফ ফিল্ড স্টেবল, তাহলে এরপরে হবে এইটা। তারপরে দেখো এ স্টেবল, তাহলে হবে বেরিলিয়াম। তারপরে দেখো বললাম লিথিয়ামের 1s এর থেকে বোরনের 1s এর কী হবে বেশি, তারপরে কী হবে বোরন, তারপরে কী হবে লিথিয়াম। কারণ কি এক্ষুনি বলে এলাম NS1 NP1 থেকে। তারপরে আর কি কি পড়ে আছে বলো? তারপরে হবে কি কার্বন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এইটা হবে তার ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার। বুঝতে পারলে কিনা বলো? যেইটা মোর স্টেবল সেইটা সব থেকে পিছনে আসবে। এই জন্য এইটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, লো ইলেকট্রন অ্যাফিনিটি, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে বুঝলাম। এরপরে এসো গ্রুপ বরাবর। গ্রুপ 13 এক্সেপশন না হলেই পিরিয়ডিক টেবিল বৃথা। গ্রুপ 13, তাহলে বেগুন, আলু, গাজর, ইন, থালি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি এরকম হওয়া উচিত ছিল, হবে না। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জির বলেছিলাম বেটি গাই দিয়ে কি বলেছিলাম, ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে, মানে আয়োনাইজেশন এনার্জি এইটা। ঠিক আছে, এরও ইলেকট্রন অ্যাফিনিটি কোনটা হবে, এর একটু উল্টো হবে, এটারও ট্রিক বেটি গাই। ঠিক আছে, এই আইটা এইখানে চলে আসবে, দিয়ে এর এনার্জি এরকম হবে। তাহলে কি হবে, প্রথমে হবে কে এ, মানে বুঝতে পারলে কি না বলো, বেটি গাইর আইটা এইখানে চলে আসবে, দিয়ে উল্টো অর্ডার হবে, আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির উল্টো অর্ডার, মানে সব থেকে কম হবে বোরন। তারপরে কি হবে বলো দেখি, তুলিয়াম। তারপরে হবে কি ইন্ডিয়াম, তারপরে হবে কি গ্যালিয়াম, তারপরে হবে কি অ্যালুমিনিয়াম। তাহলে এইটা হচ্ছে কারেক্ট আয়োনাইজেশন এনার্জি অফ গ্রুপ 13। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, বুঝলাম। এবার হচ্ছে গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17। এটা কি হয়, কহ শিবজি শুনো প্রভু। এটা কি হয়, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সব ভাই। এইটা কি হয়, ও সি টেম্পো। এটা কি হয়, ফের কাল বাহার আই আন্টি। হয়েছে? তাহলে দেখো এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি,
তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেছিল বলেছিলাম। একটা হচ্ছে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে যে নিজের দিকে টানতে পারবে, প্লাস তার একটা ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। তাহলে দেখো এর ইলেকট্রোনেগেটিভিটি তো বেশি, ইলেকট্রনটাকে নিচের দিকে টানবে, কিন্তু এর ভ্যাকান্ট অরবিটাল নেই, মুশকিল হয়ে গেল। কিন্তু এর ইলেকট্রোনেগেটিভ এর থেকে কম, কিন্তু মোটামুটি তো ভালো, তাহলে টানবে এবং ভ্যাকান্ট অরবিটালও বেশি। তাহলে এদের সবার ক্ষেত্রে অর্ডারটা কী হবে? প্রথমে হবে থার্ড পিরিয়ড, তারপরে হবে সেকেন্ড পিরিয়ড, তারপরে কী হবে ফোর্থ পিরিয়ড, তারপরে কী হবে ফিফথ পিরিয়ড। এইটা বুঝতে পারলে সবার। কিন্তু এক্সেপশন হচ্ছে গ্রুপ 16-এর এক্সেপশন, সেটা হচ্ছে অক্সিজেনের, সেটা আবার সব থেকে নিচে চলে যায়, মানে লোয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি ইন গ্রুপ 16। গ্রুপ 16-এর অক্সিজেনের হচ্ছে লোয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার, থার্ড, সেকেন্ড, তারপরে ফোর্থ, ফিফথ, কিন্তু গ্রুপ 16-এর এইটা সব থেকে লাস্টে চলে যায়। বুঝলাম? হয়েছে? এবার দেখো, এবার হচ্ছে গ্রুপ 17-এর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে মোস্ট। তাহলে ধরো একটা মিক্সিং প্রবলেম দিলাম, অক্সিজেন, সালফার, আর বলো ক্লোরিন আর আয়োডিন, কার ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারে সাজাও। ঠিক আছে? তাহলে কীরকম হবে? তাহলে দেখো এই দুটোর মধ্যে কী হবে বলো দেখি? সালফার তারপরে অক্সিজেন। এই দুটোর মধ্যে কী হবে? ক্লোরিন গ্রেটার দেন আয়োডিন। এবার হচ্ছে এইটা আগে হবে না এইটা আগে হবে না, কোনো মিক্সিং প্রবলেম হবে। দেখো বললাম ইলেকট্রন অ্যাফিনিটি গ্রুপ 17-এর সব থেকে বেশি, মানে কোনো সাইজও দেখার দরকার নেই। তার মানে হচ্ছে ক্লোরিন, তারপরে আয়োডিন, তারপরে হবে সালফার, তারপরে অক্সিজেন। এই দুটোর কারণ কি হলো? গ্রুপ 17। আর এই দুটো ইন জেনারেল, এটা হচ্ছে থার্ড পিরিয়ড, আর এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে লোয়েস্ট। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইরকম মিক্সিং প্রবলেম থাকে।